কৃষক বন্ধুর এই ভেরিফিকেশন ফর্মটিকেই ফিল আপ করে আপনাদেরকে জমা দিতে হবে অঞ্চলে বা বিডিও অফিসে। তো আপনারা কিভাবে পূরণ করবেন সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। খুব সঠিক নিয়মে আপনারা পূরণ করে নিতে পারবেন এই ফর্মটিকে। তো এই ফর্মটাই আমি ফিল আপ করে রেখেছি। এটার যেমন দুটো পৃষ্ঠা, সেটার কিন্তু চারটা পৃষ্ঠা রয়েছে, মানে আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু সেটাকে চারটা পৃষ্ঠাতে কনভার্ট করেছি। তো আপনারা দেখতে থাকুন একই ফর্ম, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে পূরণ করতে হবে। তো দেখুন এই ফর্মটা কিন্তু আমার পূরণ করা রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা পূরণ করবেন। তো আপনারা ভালো করে লক্ষ্য করবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন সবার প্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ফর্মটাতে কি রয়েছে। তো এখানটা যদি আপনারা দেখেন এখানে কি রয়েছে, এখানে এনএক্স রে 1, আর তার নিচে কিন্তু দেখতেই পাচ্ছেন পরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কৃষক বন্ধু আইডি রয়েছে। তো এখানে আপনাদেরকে কৃষক বন্ধুর যে আইডিটি সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে আপনারা এখানটা লক্ষ্য করবেন এখানে ক্রমিক নম্বর আর সিরিয়াল নম্বর কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। আর তারপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কি বলা হয়েছে, ক্রমিক নম্বর 1 নম্বরে কি রয়েছে, সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড ব্যাংক পাসবই অনুযায়ী। তো ব্যাংক পাসবইয়ে যেই নামটা রয়েছে, কৃষক বন্ধু রেকর্ডে যে নামটা রয়েছে সেই নামটাই কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। তো আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে নাম লিখেছি। তো দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে রঞ্জন কুমার মণ্ডল। তো তারপরে দেখিয়ে দিই কী রয়েছে। তো 2 নম্বরটা এবার আপনারা লক্ষ্য করবেন এখানে কি বলা হয়েছে, পিতা স্বামী স্ত্রী অভিভাবকের নাম। তো এখানে আমি কি করেছি দেখতে পাচ্ছেন, প্রয়াত ভূপেন মণ্ডল। তো এবার আপনারা 3 নম্বরে লক্ষ্য করবেন এখানে কি বলা হয়েছে, ঠিকানা। তো ঠিকানা আমি কি দিয়েছি, গ্রাম রামনগর, আর পোস্ট কৃষ্ণপুর। আর তারপরে 3 নম্বরে কয়ে কি রয়েছে, জেলা। জেলা আমি দিয়েছি দক্ষিণ 24 পরগনা, আর ব্লক আমি দিয়েছি বারুইপুর, আর গ্রাম পঞ্চায়েত কল্যাণপুর, আর মৌজা দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি রামনগর। তো এইরকমভাবে কিন্তু ফিল আপ করতে হবে। আপনারা এবার এখানে 4 নম্বরে চলে আসবেন। এখানে কি বলা হয়েছে, ব্যাংকের বিবরণ। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট, আমি তাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিয়ে দিয়েছি। তারপরে 4 নম্বরের ক, তো দেখতেই পাচ্ছেন ব্যাংক ও শাখার নাম। তো এখানে কি বলা হয়েছে, ব্যাংক ও শাখার নাম। তো আমি এসবিআই বারুইপুর শাখা করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এসবিআই বারুইপুর শাখা। তারপরে কি আছে 4 নম্বরের খ, আইএফএসসি কোড। তো আমার আইএফএসসির যে কোডটা রয়েছে সেটাই কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু আমি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিয়েছি। তো ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন কি রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আধার সংযুক্ত মোবাইল নম্বর। তো দেখতে পাচ্ছেন এখানে আধার সংযুক্ত মোবাইল নম্বর আমি কিন্তু বসিয়ে দিয়েছি। তারপরে কি বলা হয়েছে 6 নম্বরে আধার নম্বর। তো এখানে আমি আমার আধার নম্বরটাও বসিয়ে দিয়েছি। তারপরে কি বলা হয়েছে, এপিক নম্বর, ভোটার কার্ডের যেই নম্বরটি রয়েছে সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। তারপরে কি বলা হয়েছে 8 নম্বরেরটা লক্ষ্য করবেন, এএসডিডি তালিকাভুক্ত কিনা। তো আমি দেখতেই পাচ্ছেন না করে দিয়েছি, যেহেতু আমি এএসডিডি তালিকাভুক্ত নয়। তারপরে কি বলা হয়েছে 9এরটা লক্ষ্য করবেন, পিএম কিষাণ এর সুবিধাভোগী কিনা। তো আমি কিন্তু হ্যাঁ লিখেছি, কারণ আমি পিএম কিষাণ পাই। তো এবার 10 নম্বরে দেখতে পাচ্ছেন কি রয়েছে, প্রধান পেশা। তো আমার যে পেশাটি সেটাই কিন্তু আমি লিখেছি, দেখতেই পাচ্ছেন কৃষি। তো এটা কিন্তু হয়ে গেলে এখানে 10 নম্বরটা পূরণ হয়ে যাবে। মানে একটা পৃষ্ঠায় কিন্তু 12টা মোট ঘর রয়েছে, সেই 12টা ঘরের মধ্যেই কিন্তু করতে হবে। তো আমি এটা ভাগ করেছি, এখানে 10টা করেছি। তো দেখুন আমি তারপরেরটাই চলে যাচ্ছি। তো আমি এখানে চলে এসেছি। তো এখানে দেখুন কি বলা হয়েছে, আপনারা লক্ষ্য করবেন সে একই ক্রমিক নম্বর কিন্তু রয়েছে। তো এখানে কি বলা হয়েছে, তথ্যের বিবরণ, তারপরে পূরণকৃত তথ্য আর যাচাইকরণ, সে একই লেখা একই সমস্ত কিছুই রয়েছে। তো এবারে 11 দাগে কিন্তু চলে আসতে হবে। এখানে কি বলা হয়েছে, জেএল নম্বর। তো আমার দেখতে পাচ্ছেন জেএল নম্বর আমি এখানে বসিয়ে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন খতিয়ান নম্বর। তো আমি খতিয়ান নম্বরটাও বসিয়ে দিয়েছি। তারপরে কি আছে 11 দাগের গয়ে দাগ নম্বর। তো আমি কিন্তু দাগ নম্বরটা এখানে দিয়ে দিয়েছি। তো আমার মোট যত দাগে জমি রয়েছে সেই দাগগুলো আমি কিন্তু বসিয়ে দিয়েছি। তো দেখুন তারপরে কি বলা হয়েছে, জমির পরিমাণ। তো আমার দেখতে পাচ্ছেন জমির পরিমাণ আমি এখানে লিখে দিয়েছি। তো তারপরে কি বলা হয়েছে আপনারা এবার এখানে লক্ষ্য করবেন, এখানে খতিয়ানের তারিখ, আমি কিন্তু খতিয়ানের তারিখ এখানে দিয়ে দিয়েছি। তো তারপরে কি বলা হয়েছে, জমির দলিলের ধরন,
অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, আমি কিন্তু এখানে কি রেখেছি উত্তরাধিকারী সূত্রে। তো আপনাদের এরকম লেখা থাকবে, আপনাদের যেটা সেটা কিন্তু আপনারা এখানে বেছে নিয়ে এখানে লিখতে হবে। তো এটা লেখা হয়ে গেলে আপনারা এবার কি করবেন, এখানে 12 নম্বরে চলে আসবেন। এখানে কি হচ্ছে আয়কর প্রদানকারী কিনা, যদি হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁ দিতে হবে, যদি না হয় তাহলে না দিতে হবে। তো আমি না দিয়ে দিয়েছি। তো এবার আমি চলে যাচ্ছি তারপরের ফর্মের। তো দেখুন এটাই কিন্তু শেষ পৃষ্ঠা, মানে দুটো পৃষ্ঠার কিন্তু এটাই শেষের প্রথম, মানে এটাকেও কিন্তু আমি ভাগ করে দুটো করেছি। তো আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে কি বলা হয়েছে 13 নম্বরটা আপনারা এবার লক্ষ্য করবেন। এখানে কি বলা হয়েছে, যদি স্ত্রী থেকে থাকে, যদি বিবাহিত হন তাহলে কিন্তু এখানে আপনাদের স্ত্রীর নাম দিতে হবে। তো দেখুন এখানে কি বলা হয়েছে স্বামী স্ত্রী নাম। তো আমি কিন্তু এখানে লিখেছি কি সুচিত্রা মণ্ডল। তারপরে কি আছে 14 নম্বরে ব্যাংকের বিবরণ। তো আমি এখানে ব্যাংকের নাম দিয়ে দিয়েছি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। তো দেখতেই পাচ্ছেন এটা দেওয়ার পরে এটা কিন্তু আমার ব্যাংক নয়, এটা দেখতেই পাচ্ছেন এই ব্যক্তিটার কিন্তু ব্যাংক, মানে সুচিত্রা মণ্ডলের কিন্তু ব্যাংক। আর তারপরে কি আছে 14ই শাখার নাম। তো এখানে দেখতে পাচ্ছেন শাখা কোথায় আছে, রামনগর। তারপরে কি আছে আইএফসি কোড, আইএফসি কোড কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ঠিক একই রকমভাবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি। এখানে আধার সংযুক্ত মোবাইল নাম্বারও কিন্তু দিয়ে দিয়েছি, আর এখানে আধার নাম্বার এটাও কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানটা লক্ষ্য করবেন এপিক নম্বর, এটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে কি বলা হয়েছে, এখানটা লক্ষ্য করবেন 18 দাগে এখানে কি বলা হয়েছে কেবিএন সুবিধাভোগী কিনা। তো আমি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু না করে দিয়েছি। তো তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কি করবেন। তো আপনারা এবার 19-এরটা লক্ষ্য করবেন, এখানে কি বলা হয়েছে এএসডিডি তালিকাভুক্ত কিনা, আমি কিন্তু এখানে না করে দিয়েছি। আর তারপরে কি আছে পিএম কিষাণ এর সুবিধাভোগী কিনা, এটাও কিন্তু আমি না করে দিয়েছি। তো তারপরে 21-এ লক্ষ্য করবেন, এটাই লাস্ট, এখানে কি বলা আছে প্রধান পেশা। তো দেখুন এখানে এখানে কি আছে গৃহস্থালী, দেখুন এটাই কিন্তু আমি করে দিয়েছি। তো এইটুকু করলেই কিন্তু আপনাদের এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তারপরে আপনারা দেখে নেবেন এখানে কি আছে অঙ্গীকারপত্র। লক্ষ্য করবেন এখানে যেটা বলা হয়েছে এটা কিন্তু আপনারা ভালো করে পড়ে নেবেন। তো এটা পড়া হয়ে গেলে আপনারা এখানে সই করে দেবেন। এখানে দেখতেই পাচ্ছেন এখানটা কিন্তু আপনাদেরকে সই করে দিতে হবে, আর এখানে ডেট কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে। আমি যে ডেটটা লিখেছি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ডেট লিখে দিতে হবে যেদিন আপনারা জমা দিবেন। তো এটা হয়ে গেলেই আপনারা নিচে চলে আসবেন। এটা কিন্তু দুটো পেজেরই, মানে এটা কিন্তু লাস্ট পৃষ্ঠারই আমি দুটো ভাগ করেছি। তো আপনারা দেখতে পাবেন যখন অরিজিনাল ফর্মটা আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এখানে কি বলা হয়েছে অফিস ব্যবহারের জন্য। তো এখানে যে যাচাই করবে তিনি এখানে স্বাক্ষর করবেন। আর তারপরে কি বলা হয়েছে তারা এখানে সিগনেচার করে আপনাদেরকে এই যে স্লিপটি রয়েছে এই স্লিপটি আপনাদেরকে কেটে দিয়ে দিবে। তো এটা আপনারা নিয়ে এসে বাড়িতে রাখবেন। তো তাহলেই কিন্তু আপনাদের এই যে ফর্ম ভেরিফিকেশনের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওয়।